আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2020 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে উদ্দীপকটাতে। রায়হান হালকা পরিশ্রমী, সে সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে। তার উচ্চতা দেওয়া আছে 155 সেন্টিমিটার, ওজন দেওয়া আছে 85 কেজি এবং বয়স দেওয়া আছে 16 বছর। তাহলে একজন কিশোর যার ওজন উচ্চতা সবকিছু আমরা জানতে পারছি এবং সে সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে, এটা আমরা জানতে পারলাম। এরপরে ক নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। অ্যানজিনা কি বা এনজাইনা কি? এটা হচ্ছে আমাদের মেইনলি বুকে ব্যথা। এনজাইনা বলতে হচ্ছে এই সমস্যাটা যখন হচ্ছে আমাদের বুকে ব্যথা অনুভূত হয়। সেক্ষেত্রে বুকে ব্যথাটা কি জন্য হবে? হৃৎপিণ্ডের করোনারি ধমনী গাত্রে রক্ত চলাচলের জন্য যে শিরা ধমনী থাকে ওইখানে মানে রক্তনালীটায় যখন চর্বি জমা হয়ে যাবে, ধরো এই যে একটা রক্তনালী, এর ভিতর দিয়ে রক্তকণিকাগুলো ফ্লো করতেছে, এই যে ওরা সুন্দর একটা গতিতে হচ্ছে ফ্লো করতে পারতেছে, কিন্তু যদি এইখানের যে প্রাচীরটা বা এই যে তোমার ধমনীর গাত্রে এইখানে ধরো তোমার চর্বি জমা হইলো, এখন দেখো এই জায়গায় চর্বি জমা হওয়ার ফলে ওদের যে গতিপথটা এটা আরেকটু সরু হয়ে গেছে না, যার জন্য কি হবে অনেকগুলা কণিকা একসাথে যাইতে পারতেছে না, একটা একটা করে রক্তকণিকা যাওয়া লাগতেছে এবং এই যে ওদের ফ্লোটা কমে গেল, যার জন্য ওরা এখানে এসে হচ্ছে তোমার মানে জমাট বেঁধে যাবে, তারপরে মানে কিছুটা ওদের হ্যাম্পার তৈরি হবে ফ্লোটাতে, সেক্ষেত্রে ওরা এখানে এসে থেমে যাবে, তারপর আবার আস্তে করে এখান দিয়ে পাস করে আবার ওইদিকে ফ্লো শুরু হবে। তাহলে দেখো এই যে তোমার চর্বি জমা হওয়ার ফলে স্বাভাবিক রক্ত চলাচলের যে গতিপথটা ওইখানে একটা হ্যাম্পার তৈরি হইলো, তাহলে চর্বি জমা হয়ে ধমনীগাত্রে স্বাভাবিক রক্ত চলাচল কমে যাওয়ার কারণে যখন বুকে ব্যথা অনুভূত হয় ওই সমস্যাটাকে বা ওই রোগটাকে আমরা বলবো হচ্ছে অ্যানজাইনা, অর্থাৎ বুকে ব্যথা। মানবদেহে কোলেস্টেরলের ভূমিকা জিজ্ঞেস করছে। খ নাম্বারে দেখো মানবদেহে কোলেস্টেরলের ভূমিকা কি। এখন কোলেস্টেরল বললেই তো আমাদের মাথায় এরকম আসে যে কোলেস্টেরল তো খারাপ জিনিস, কারণ এটা হচ্ছে আমাদের চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, মানে কোলেস্টেরল কি? সেক্ষেত্রে কোলেস্টেরল কিন্তু আমাদের 3 ধরনের হয়, একটা হচ্ছে এইচডিএল, একটা এলডিএল, এইচডিএল, এলডিএল এবং হচ্ছে ট্রাইগ্লিসারাইড একটা। এখন এই যে এইচডিএল এলডিএল এটার ফুল ফর্ম যদি আমি বলি, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন। এগুলোর ভিতরে ক্ষতিকর কোলেস্টেরলও আছে, উপকারী কোলেস্টেরলও আছে। এখন দেখো এইখানে কোলেস্টেরল যেগুলো হচ্ছে উপকারী ওগুলোর কথা হচ্ছে আমরা বলবো যে কোলেস্টেরল হাইড্রোকার্বনের কোলেস্টাইন থেকে উৎপন্ন এক ধরনের যৌগ, যেখানে উচ্চ শ্রেণীর প্রাণীজ কোষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন এটা কি জন্য গুরুত্বপূর্ণ, কি কি কাজ করে? হরমোন তৈরির কাজ করে। দেখো অ্যাড্রোজেন হরমোন এটা হচ্ছে তোমার মেল হরমোন, মানে পুরুষদের দেহে তৈরি হয়। ইস্ট্রোজেন এটা হচ্ছে ফিমেল হরমোন, মহিলাদের দেহে উৎপন্ন হয়। এগুলা জনন কাজে সাহায্য করে, প্রজননের জন্য বা আমাদের মানে যৌন লক্ষণ প্রকাশের ক্ষেত্রে বা প্রজননের ক্ষেত্রে এই হরমোনগুলা, এই যে পুরুষদের ক্ষেত্রে এটা, নারীদের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই হরমোন তৈরিতে সাহায্য করতেছে হচ্ছে আমাদের কোলেস্টেরল, তার মানে কোলেস্টেরল উপকারী। অ্যাড্রেনাল গ্রন্থির হরমোন ও পিত্তরস তৈরিতে, অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে? কিডনিতে থাকে। অ্যাড্রেনাল গ্রন্থি থাকে কিডনিতে, যেখান থেকে নিঃসৃত হয় হচ্ছে তোমার অ্যাড্রেনালিন মানে হরমোন। অ্যাড্রেনালিন ওই যে হরমোনটা তৈরিতে সাহায্য করতেছে হচ্ছে আমাদের কোলেস্টেরল। এরপরে কি আছে? পিত্তরস আছে। পিত্তরস তৈরি হয় যকৃতে, পিত্তরস তৈরি হবে কিন্তু যকৃতে। ওই যকৃতে পিত্তরস তৈরিতে এই কোলেস্টেরল বিশেষ ভূমিকা পালন করে। পিত্তরস আমাদের স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে, তাহলে পিত্তরসটা গুরুত্বপূর্ণ। না হলে তো আমরা স্নেহ জাতীয় খাবার যেগুলো গ্রহণ করতাম ওই খাবারগুলো ভাঙতোকে, পিত্তরস সেই ভাঙার কাজটা করে। এটা কিন্তু ক্ষারীয়, মানে অনেক বেশি অম্লীয় পরিবেশে পরিপাক কিন্তু সম্ভব হয় না, তখন এই পিত্তরসটা কি করে? ক্ষারীয় পরিবেশ তৈরি করে। তারপরে কোলেস্টেরল দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন কয় রকমের থাকে আমরা জানি? এ, বি, সি, ডি, ই আর কে। এই যে তোমার 6 ধরনের ভিটামিন হচ্ছে আমরা দেখতে পাই, যেখানে বি এর ভিতর বি কমপ্লেক্সও থাকতে পারে, মানে বি আবার অনেক ধরনের হইতে পারে। তাহলে এর ভিতরে দেখো বি আর সি যেটা, এই দুইটা হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয়, পানিতে দিলে মিশে যায় বা দ্রবীভূত হয়ে যায়। কিন্তু চর্বিতে দ্রবীভূত হচ্ছে বি আর সি বাদে বাকিগুলা, কে কে, এ, ডি, ই, কে, ওরা হচ্ছে আমাদের চর্বিতে দ্রবণীয়। এই যে চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে এ, ডি, ই, কে,
এগুলার বিপাকে সাহায্য করে। বিপাক বলতে তুমি যখন খাদ্য হিসেবে গ্রহণ করবা ওইটা ভেঙে মানে যাতে আমাদের বডি ওটা অ্যাবজর্ব করতে পারে ওই পর্যন্ত নিয়ে যায়, মানে বিপাক প্রক্রিয়াটায় এই ভিটামিনগুলোকে সাহায্য করতেছে কে? কোলেস্টেরল। স্নায়ুকোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন। স্নায়ুকোষ বলতে হচ্ছে আমাদের নিউরন, ওই যে প্রতিবর্তী ক্রিয়া সম্পন্ন হয় যে দেহের বিভিন্ন অঙ্গের ভিতরে হচ্ছে সমন্বয় সাধন করে এই স্নায়ুতন্ত্রটা। তাহলে স্নায়ুতন্ত্রের বা স্নায়ুকোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজনীয়। এছাড়াও রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে কোলেস্টেরল ঘনিষ্ঠভাবে দরকারি। তাহলে এই যে দেখো কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখলাম কোলেস্টেরলের ভূমিকা। তাহলে কোলেস্টেরলের ভূমিকা আমরা বুঝলাম। এরপরে রায়হানের দৈনিক ক্যালোরির চাহিদা নির্ণয় করতে বলছে। এখন ক্যালোরির চাহিদা আমরা নির্ণয় করি হচ্ছে বিএমআর এর মাধ্যমে। বিএমআর, বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট, এই যে বেসাল মেটাবলিক রেট, এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারি তোমার প্রতিদিন পূর্ণ বিশ্রামরত অবস্থায় কতটুকু পরিমাণ শক্তির প্রয়োজন। ধরো তুমি আজকে পুরা দিন সিদ্ধান্ত নিলা যে কোনো পরিশ্রম করবা না, শুয়ে বসে থাকবা আজকে পুরা দিন, অলস জীবনযাপন করবা, আমি আজকে কোনো শক্তি খরচ হইতে দিব না। সেক্ষেত্রে তুমি ধরো শুয়ে আসো, শুয়ে থাকলে কি তুমি নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকো? না তো, আমাদের শ্বাসকার্য চলতে থাকে। তুমি যখন শুয়ে আসো তোমার হৃৎপিণ্ড কি কাজ করা বন্ধ করে দিছে? না, হার্ট তো পাম্প করতেই আছে। তুমি যখন শুয়ে আসো তখন কি তোমার পি পটি পাচ্ছে না? পাচ্ছে তো, কিছুক্ষণ পরেই তো উঠে তোমাকে ওয়াশরুমে যাইতে হচ্ছে মলমূত্র ত্যাগ করার জন্য। তুমি যখন শুয়ে আসো তখন কি তুমি কোনো চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকতে পারতেছো? আমরা জানি যে অলস মস্তিষ্ক তো আরও বেশি কল্পনা করে, মানে হাবি যাবি কত কল্পনা আসে মাথায়। সেক্ষেত্রে এই যে দেখো তোমার অভ্যন্তরে যে কাজগুলো সম্পন্ন হচ্ছে এগুলোর জন্য তো কিছু পরিমাণ শক্তি খরচ হয়। এই শক্তিটা আমরা নির্ণয় করতে পারবো হচ্ছে বিএমআর এর মাধ্যমে। কি করা লাগবে? আমাদের প্রতিদিন পূর্ণ বিশ্রামরত অবস্থায় কতটুকু ক্যালোরির প্রয়োজন বা কতটুকু শক্তির প্রয়োজন হচ্ছে ওইটা আমরা নির্ণয় করতে পারবো হচ্ছে বিএমআর দ্বারা। এখন সেক্ষেত্রে আমরা যখন বিএমআর নির্ণয় করতেছি এবং এই যে দেখো উদ্দীপকে বলে দেওয়া আছে না সে সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে, এই অনুযায়ী আমরা মানে প্রথমে তুমি যদি পূর্ণ বিশ্রামরত অবস্থায় শক্তিটা জেনে যাও কতটুকু শক্তির প্রয়োজন, তারপরে আমরা খেলাধুলা করলে আরেকটু বেশি শক্তি ওটার সাথে যোগ করব, অনেক বেশি পরিশ্রম করলে আরেকটু বেশি শক্তি, মানে ওইটা পরবর্তীতে আমরা করব। আগে আমাদের বিএমআরটা বের করা লাগবে। এখন বিএমআর আবার 2টা সূত্র আছে, একটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আর একটা ছেলেদের ক্ষেত্রে। এখন উদ্দীপকের নামটা কি দেখো তো, রায়হান। রায়হান শুনেই তো আমরা বুঝতে পারতেছি এটা ছেলেদের নাম, তাহলে আমরা সূত্রটা বসাবো কোনটা? ছেলেদের ক্ষেত্রে যে সূত্রটা এখানে আছে ওইটা আমরা বসাবো। চলো আমরা যদি ম্যাথটা শুরু করি, দেখো সূত্রটা হচ্ছে এরকম। ছেলেদের ক্ষেত্রে 66, ওইটার সাথে আমরা কি করব? ওজন কেজিতে নিয়ে 13.7 সাথে গুণ করে যোগ করব। উচ্চতা সেন্টিমিটারে নিব, সেন্টিমিটারে নিয়ে 5 সাথে গুণ করে যোগ করব। এবং বয়স বছরে নিয়ে 6.8 সাথে গুণ করে বিয়োগ করব। এই জায়গায় কিন্তু বিয়োগ, খেয়াল রাখা লাগবে, সবগুলো যোগ কিন্তু এই জায়গাটায় হচ্ছে বিয়োগ। তাহলে চলো আমরা কি করি, মানগুলো বসাই দিই। সূত্র যা আছে তাই, শুধু আমরা এই জায়গাগুলোয় মান বসাবো। 66 প্লাস 13.7, এখানে আমি ওর ওজনটা বসাবো, প্লাস 5-এর সাথে উচ্চতা সেন্টিমিটারে বসাবো এবং 6.8-এর সাথে আমি বয়সটা বসাবো। তাহলে চলো আমরা দেখি ওর কি ছিল। 85 কেজি, 16 বছর, 155 সেন্টিমিটার। 155, 85, 16। তাহলে দেখো বসাই দিলাম। উচ্চতা এই জায়গাটায় আমাদের সেন্টিমিটারে দেওয়া আছে, এই জন্য হচ্ছে এটা আমাদের সুবিধা। কারণ না হলে সেন্টিমিটারে যদি না দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা সেন্টিমিটারে নিয়ে আসতাম। তাহলে 85, 155, 16 বসাইলাম না? 85, 155, 16। হ্যাঁ ঠিক আছে। এবার শুধু আর কোনো কাজ নাই, এবার শুধু ক্যালকুলেটর বসে হচ্ছে মানটা দিয়ে দিবা, মানে মান বের হবে ওটা লিখে দিবা। এখন পরীক্ষার খাতায় যখন লিখতে যাবো তখন ওই তো একটু সৌন্দর্য বজায় রাখা লাগবে। আমরা এখানে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে দিয়ে এই যে যা যা ওর ওজন কেজি টেজি দেওয়া ছিল, 85 কেজি, তারপরে 155, এই কথাগুলো লিখে তারপরে সূত্র লেখার পরে এটা লিখো। এখন যদি তোমার ক্যালকুলেটর 991-এর কম হয় সেক্ষেত্রে এই ব্র্যাকেটগুলো কিন্তু ব্যবহার করবা। ব্র্যাকেট ব্যবহার না করলে মানে সঠিক মানটা আসতে চাইবে না, কিন্তু যদি 991-এর বেশি হয় সেক্ষেত্রে চলে আসে, সমস্যা হয় না। 5 × 155
মাইনাস, ওই জায়গায় কিন্তু মাইনাস খেয়াল রাখা লাগবে, 6.8 গুণন 16 কত আসলো দেখো তো, 1896.7। এটা কিসে বের হয়েছে? এটা হচ্ছে আমার ক্যালোরি এককে বের হয়েছে। এতটুকু ক্যালোরি ওর কখন খরচ হচ্ছে? যখন ও পূর্ণ বিশ্রামরত অবস্থায় আছে, কোনো কাজকাম করতেছে না, বিশ্রাম নিচ্ছে, তবুও ওর অভ্যন্তরীণ কার্যাবলী সম্পন্ন করার জন্য এই এতটুকু ক্যালোরির প্রয়োজন হচ্ছে, মানে এতটুকু শক্তি খরচ হচ্ছে, এটা ওর খাদ্য হিসেবে গ্রহণ করা প্রয়োজন। এখন এতটুকু তো ওর বিশ্রামরত অবস্থায় গেল, কিন্তু ও তো বিশ্রাম ছাড়াও এই যে 2 থেকে 3 দিন হচ্ছে খেলাধুলা করে। এখন এই যে 2 থেকে 3 দিন খেলাধুলা করলো নাকি প্রচুর খেলাধুলা মানে অলস জীবনযাপন, সেগুলোর উপর ভিত্তি করে দেখো আমরা এই জায়গায় তুমি যদি পরিশ্রমী না হও, মানে অনেক অলস জীবন যাপন করো, সেক্ষেত্রে কি হবে, বিএমআর এর যে মানটা আমি মাত্র বের করলাম ওই মানের সাথে আমাদের 1.2 গুণ করা লাগবে। যদি হালকা পরিশ্রমী অর্থাৎ 2 থেকে 3 দিন যদি খেলাধুলা করে, সেক্ষেত্রে কি হবে, বিএমআর এর যে মানটা মাত্র বের করলাম তার সাথে 1.375 গুণ করা লাগবে। যদি 2 থেকে 3 দিন প্রচুর খেলাধুলা করে, দেখো এখানেও 2 থেকে 3 দিন, এখানেও 2, এখানে কিন্তু প্রচুর ওয়ার্ডটা আছে, প্রচুর খেলাধুলা করে, সেক্ষেত্রে বিএমআর এর যে মানটা বের করলাম তার সাথে কত গুণ করব, 1.55। যদি সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে সেক্ষেত্রে 1.725, এবং অত্যন্ত পরিশ্রমী যদি হয়, মানে অনেক বেশি পরিশ্রম আমার মতো, সেক্ষেত্রে কি হবে, 1.9 গুণ করা লাগবে। বিএমআর এর মানটা প্রথমে বের করব, এরপরে এই অনুযায়ী আমরা সংখ্যাটা গুণ করে দিব। তাহলে উদ্দীপকের যে রায়হান ছিল সে কীরকম ছিল, সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করছিল, তাহলে আমরা ওর বিএমআর এর মানের সাথে 1.375 গুণ করবো। বিএমআর এর মান মাত্র বের করলাম, ওই মানটার সাথে 1.375 গুণ করবো। তাহলে চলো আমরা যদি এখন যাই, এখানটাতে কি বলছে, দৈনিক ক্যালোরির চাহিদা নির্ণয় করতে বলছে 1.375। তাহলে ক্যালোরির চাহিদা সে যেহেতু খেলাধুলা করে 2 থেকে 3 দিন, সেক্ষেত্রে আমরা কি করব, 1896.7 এটার সাথে কি গুণ করব, 1.375। এটা গুণ করার পরে পাবো হচ্ছে কিলো ক্যালোরিতে। কি আসলো দেখো তো, 2607.962। দশমিকের পরে 3টা সংখ্যা নিলেই হয়, 3টা সংখ্যা নিবা, আর যদি 3 নম্বর সংখ্যাটা 4-এর বেশি হয় বা 4 হয় সেক্ষেত্রে আগেরটার সাথে 1 যোগ করে দিবা, নাহলে এতটুকু আসছে, এতটুকুই হচ্ছে আমাদের উত্তর, কিলো ক্যালোরিতে বের হইলো। এখন দেখো গ নাম্বারটা আমরা করলাম তাই না, ঘ কেন লিখছি এখানে আমি, এটা হচ্ছে গ নাম্বার। তাহলে এই যে গ নাম্বারটা আমরা করলাম, যেখানে কি জিজ্ঞেস করছিল, দৈনিক ক্যালোরির চাহিদা নির্ণয় করতে বলছিল। তাহলে দৈনিক ক্যালোরির চাহিদা কতটুকু আমরা সেটা বের করে ফেললাম, কারণ সে হচ্ছে 2 থেকে 3 দিন খেলাধুলা করে। বিএমআর এর মান বের করব, বের করার পরে হচ্ছে ওই যেইখানে যেই সংখ্যাটা ওই বইয়ে যে চার্টটা মাত্র দেখাইলাম ওইটা কিন্তু মুখস্থ রাখা লাগবে। দেখো এখানে 2 থেকে 3 দিন খেলাধুলা করলে তোমার কত গুণ করা লাগবে এটা কিন্তু উদ্দীপকে বলে দিবে না। তাহলে আমরা ক্যালোরির চাহিদাটা বের করলাম, চাহিদা আমি কিসে বের করলাম, কিলো ক্যালোরি এককে বের করলাম। সেক্ষেত্রে তুমি চাইলে কিলো জুলে নিয়ে যেতে পারো, মানে খাদ্য শক্তিকে তো আমরা বিভিন্ন এককে কনভার্ট করতে পারি। কি করলাম, সহজ অঙ্কটা, শুধু এই সূত্রটা মনে রাখবো, ছেলেদের ক্ষেত্রে একটা সূত্র, মেয়েদের ক্ষেত্রে আলাদা সূত্র কিন্তু। তাহলে এই সূত্র বসানোর পরে আমি মানটা বসাবো, যেখানে উচ্চতাটা খেয়াল রাখা লাগবে, উচ্চতা অবশ্যই সেন্টিমিটারে বসানো লাগবে। তাহলে সেন্টিমিটারে বসানোর পরে, উদ্দীপকে দেওয়াই ছিল সেন্টিমিটারে, বসানোর পরে আমরা যে মানটা পাইলাম এটা হচ্ছে পূর্ণ বিশ্রামরত অবস্থায় কতটুকু শক্তি খরচ হচ্ছে। এরপরে পূর্ণ বিশ্রামরত অবস্থায় যদি জেনে যাও সেক্ষেত্রে পরিশ্রমের উপর ভিত্তি করে আমরা উত্তরটা বের করে ফেললাম। তাহলে এই জায়গায় আমাদের উত্তরটা শেষ। এরপরে আসো আমরা ঘ নাম্বারে চলে যাই। ঘ নাম্বারে কি বলছে দেখো তো, রায়হানের বিএমআই নির্ণয় করতে বলছে এবং সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই গড় মানের ক্ষেত্রে তার ওজন কত কমানো উচিত। ঠিক আছে, সবার প্রথমে আমরা একটু একটু করে করি। বিএমআই নির্ণয় করতে বলছে, প্রথমে বিএমআইটা নির্ণয় করব। বিএমআই নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে, এখানে ওজন লাগবে এবং উচ্চতা লাগবে, বয়সের এখানে কোনো কাজ নাই। ওজন আর উচ্চতা দিয়ে আমরা বিএমআইটা নির্ণয় করতে পারবো। এখন বিএমআই জিনিসটা কি, বিএমআই এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তুমি কতটুকু স্থূল, তোমার উচ্চতার উপর নির্ভর করে তোমার শরীরের ওজন কতটুকু হওয়া উচিত ওইটা আমরা নির্ণয় করতে পারি হচ্ছে বিএমআই এর মাধ্যমে, অর্থাৎ স্থূলতার পরিমাণ। তুমি কতটুকু মোটা, স্থূল হওয়ার প্রথম স্তর, তোমার কি অতিরিক্ত ওজন নাকি আদর্শ লেভেলের ভিতর আসো, এই জিনিসটা আমরা নির্ণয় করতে পারতেছি।
তাহলে বিএমআই নির্ণয় করব কিভাবে? প্রথমে ওজন লাগবে, তারপরে উচ্চতা লাগবে। চলো আমরা যদি ম্যাথটা করি, এটা হচ্ছে ঘ নাম্বার। চলো শুরু করি। সেক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে? দেওয়া আছে ওজন আর উচ্চতা। এই জায়গায় আমাদের উচ্চতাটা কিন্তু মিটারে লাগবে। ওজন হচ্ছে 85 আর 155। ওজন 85 কেজি এবং 155, এটা কিসে পাইলাম? সেন্টিমিটারে পাইলাম। সেন্টিমিটারে তো নেওয়া যাবে না, আমাদের মিটারে নেওয়া লাগবে। তাহলে কি করব? 155কে 100 দিয়ে ভাগ করব, মিটার পাইলাম। এবার এটা দুইটা শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসাই দিব। একটা শূন্য থাকলে 1 ঘর আগে দশমিক। ভাগ আকারে থাকলে এরকম, দেখো ভাগ আকারে 100 আছে না, তাহলে 2 ঘর সামনে আমরা দশমিক দিলাম। যদি গুণ আকারে থাকতো তাহলে দশমিকটা 2 ঘর পরে চলে যেত। তাহলে এতটুকু আমরা জানলাম। এবার আমরা কি জানি? সূত্রটা লিখব। আমরা জানি বিএমআই এর ক্ষেত্রে উপরে থাকবে কি? আমাদের ওজন, এবং নিচে থাকবে উচ্চতার বর্গ। ওজনটা থাকবে অবশ্যই কেজিতে এবং উচ্চতা থাকবে মিটারে। ওজন কত? 85 এবং উচ্চতা কত? 1.55, যেটার উপরে অবশ্যই বর্গ দেওয়া লাগবে। এই বর্গটা কিন্তু দিতে অনেকেই ভুলে যায়। আমি যখন অফলাইনে খাতা দেখতে যাই, পোলাপাইন এই ভুলটাই সবচেয়ে বেশি করে। সূত্রের ভিতরে স্কোয়ার দেয়, এইখানেও স্কোয়ার দেয়, কিন্তু ক্যালকুলেটারে লেখার সময় কেন জানি স্কোয়ারটা মিস চলে যায়। তাহলে অবশ্যই খেয়াল করে ক্যালকুলেটারে আমরা স্কোয়ার দিয়ে মানটা কত পাইলাম? 35.379। দশমিকের পরে 3টা সংখ্যা নিলেই হবে। এরপরে 3 নম্বর সংখ্যাটা যেহেতু 4-এর বড়, তাহলে আমরা এটাকে লিখতে পারি 35.38। তাহলে পাইলাম। এখন দেখো 35 যে রেঞ্জটা পাইছি, মানে ওর বিএমআই কত পাইলাম? 35। এখন বিএমআই এর এই মানটার উপর নির্ভর করে আমরা কি বলতে পারবো? দেখো তো, চলো আমরা বইয়ে যদি যাই, এখানে একটা চার্ট দেওয়া আছে। যে চার্টে, তোমাদের বোর্ড বইয়ের ভিতর এটা, যে চার্ট দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে সে কোন রেঞ্জের ভিতরে আছে। দেখো 18.5-এর নিচে যদি থাকে তাহলে আমরা কি বলবো? ওর শরীরের ওজন অনেক কম, ওর অনেক বেশি খাবার খাওয়া প্রয়োজন। এরপরে 18.5 থেকে 24.9-এর ভিতর যদি হয় তাহলে আমরা বলবো হচ্ছে পারফেক্ট একটা মানে স্বাস্থ্যের অধিকারী। এরপরে 25 থেকে 29.9 হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন। ওজন পারফেক্টের তুলনায় কিছুটা অতিরিক্ত আছে। এবং এইখানে দেখো 30 থেকে 34.9, যেটা হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর। এবং আমাদের উত্তর কত বাইর হইল? 35 হচ্ছে এখান থেকে শুরু, তার মানে ও হচ্ছে মোটা হওয়ার দ্বিতীয় স্তরে আছে। তাহলে উদ্দীপকের যে রায়হান, তার ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি? সে মোটা হওয়ার দ্বিতীয় স্তরে আছে। এখন আমাদেরকে বলছে রায়হানের বিএমআই নির্ণয় করতে। হ্যাঁ, বিএমআইটুকু নির্ণয় করলাম, আমাদের অর্ধেক ম্যাথ এই জায়গায় শেষ। এরপরে সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই, এটার গড়। আদর্শ বিএমআই এর রেঞ্জটা কত? একটু আগেই আমরা দেখছি। দেখো আদর্শ বিএমআই এর রেঞ্জটা আমরা একটু আগেই দেখছি, 18.5 থেকে 24.9, তাই না? এই যে 18.5 থেকে 24.9। এখন যদি তুমি ওর গড় নির্ণয় করতে চাও, গড় বলতে আমরা কি বুঝি? সর্বনিম্ন মান প্লাস সর্বোচ্চ মান ডিভাইডেড বাই 2, তাই না? গড় নির্ণয়ের সূত্র কি? গড় বলতে তো আমরা এরকমই বুঝতেছি যে সর্বনিম্ন যোগ সর্বোচ্চ, এরপরে এটাকে 2 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা গড় মানটা পাচ্ছি। তাহলে এখানে এই আদর্শ মানের ভিতরে সর্বনিম্ন রেঞ্জটা কত? 18.5 এবং সর্বোচ্চ রেঞ্জটা হচ্ছে, সর্বোচ্চ যে মানে সংখ্যাটা, এটা হচ্ছে 24.9, যেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার এখানে কত আসবে? 18.5 যোগ 24.9 ভাগ 2 কত আসতেছে? 21.7 আসতেছে। তাহলে এই যে 21.7, এটার কাছাকাছি মান আমাদের আনা লাগবে। মানে বিএমআই এর মান যদি এরকম একটা জায়গায় আসে, মানে তোমার যদি 24ও হয় বিএমআই এর মান, সেক্ষেত্রেও তুমি কিন্তু আদর্শ মানে সুস্বাস্থ্যের আদর্শ মানের ভিতর আসো। আবার যদি 18.5 মানে কাটায় কাটায় হয়, সেক্ষেত্রেও তুমি আদর্শ মানের ভিতর আসো। তাহলে যে কোনো মানে এখান ভিতরে যে কোনো এক জায়গায় আসলেই হবে। তাহলে আমরা কি করব? গড় মানটা নিয়ে কাজ করব, কারণ আমাদের উদ্দীপকে কি বলা আছে? উদ্দীপকে এখানে বলে দিছে যে আদর্শ বিএমআই এর গড় মান। দেখো তো, সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই গড় মানের ক্ষেত্রে, তাহলে গড় মানটা আমাদের কত বের হইলো? 21.7 বের হইলো। এখন এইটাকে বিএমআই ধরে
আমরা কি করব, এই রায়হানের আবার ওজন নির্ণয় করব, মানে ওর ওজন কতটুকু হওয়া উচিত এটা নির্ণয় করব। তাহলে চলো আমরা ম্যাথটা যদি করি, বিএমআই বের করলাম, এর পরের অংশটুকু করব। এখানে আমাদের অর্ধেক ম্যাথ শেষ। এরপরে আবার কি করব, আদর্শ মান যদি বলি, আদর্শ বিএমআই এর মান, আদর্শ বিএমআই এর গড় মান কত হবে, 18.5 যোগ কত ছিল, ডিভাইডেড বাই 2 কত আসছিল, 21.7 আসছিল। এই মানটাকে এখন আমি বিএমআই ধরবো। তাহলে সূত্র আমরা কি জানি, আমরা জানি বিএমআই সমান সমান উপরে হচ্ছে ওজন, নিচে হচ্ছে উচ্চতার বর্গ, উচ্চতা স্কয়ার, তাই না? ওজন বের করা লাগবে, তাহলে আর গুণন করো। এই বিএমআই এর নিচে কিছু নাই, তাহলে মনে মনে 1 আছে, ওজন গুণ হবে 1-এর সাথে, উচ্চতা গুণ হবে বিএম এর সাথে, আর গুণন। তাহলে ওজনের সাথে 1 গুণ করলে কি হবে, ওজনই হবে। ওজন সমান সমান উচ্চতা বিএমআই এর সাথে গুণ হবে, তাহলে বিএমআই গুণন উচ্চতার বর্গ, উচ্চতা ওর বর্গ। তাহলে বিএমআই কোনটা ধরবো, এই যে এটা কিন্তু 21.7 ধরবো, কারণ আমাদের এই বিএমআই এর ভিতরে যাওয়া লাগবে। 21.7 গুণন উচ্চতা, ওর উচ্চতা কিন্তু আমরা একটু আগে নির্ণয় করছিলাম, এই যে মিটারে উচ্চতা কত, 1.55, এই মানটা এখানে বসাবো 1.55, যেটার বর্গ দেওয়া লাগবে অবশ্যই। তাহলে চলো নির্ণয় করি, গুণন 1.55 হোল স্কয়ার কত বের হইল, 52.134, এরকম একটা মান আমরা পাইলাম। তাহলে এইটা ওর ওজন, এটা হচ্ছে ওর ওজন। এখন ওজন কিসে বের হইলো, অবশ্যই কেজিতে। এখন ওর ওজন হচ্ছে 52 যদি হইতো, সেক্ষেত্রে ও এই পারফেক্ট বিএমআই এর ভিতর যাইতে পারতো, এটা আমরা বলতে পারতেছি। কিন্তু ওর ওজন আসলে কত দেখো তো, ওর ওজন হচ্ছে 85 কেজি, ওর হওয়া উচিত ছিল 52 দশমিক সামথিং, মানে 52 কেজির কাছাকাছি, 52 বা 53। এখন কিন্তু ওর ওজন কত, 85, তাহলে ওর কতটুকু কমানো উচিত, এই যে প্রশ্ন আমাদেরকে এটাই জিজ্ঞেস করছে, তার ওজন কত কমানো উচিত, তোমার মতামত দাও। তাহলে ও যদি আদর্শ বিএমআই এর ভিতরে আসতে চায়, সেক্ষেত্রে ওর ওজন হওয়া লাগবে 52.134, কিন্তু ওর আছে 85 কেজি, তাহলে কমাতে হবে কতটুকু, ওজন কমাতে হবে 85 থেকে আমরা এটা বিয়োগ দিয়ে দিব, 85 মাইনাস 52.134, এটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কি আসতেছে, 32 কেজি ওজন হচ্ছে ওর কমানো লাগবে, 865 এত কেজি ওজন ওর কমানো লাগবে। তাহলে আমি ম্যাথটা কি করলাম, চলো আমরা শুরু থেকে আরেকবার রিভিউ করি। ঘ নাম্বার ম্যাথটা, প্রথমে আমাদের বলছিল বিএমআই নির্ণয় করতে। নর্মালি বিএমআই নির্ণয় করার জন্য আমাদের ওজন লাগবে, উচ্চতা মিটারে লাগবে। তাহলে এখানে আমাদের উদ্দীপকে ছিল সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমি মিটারে নিয়ে গেলাম কিভাবে, 100 দ্বারা ভাগ করার মাধ্যমে। 100 দিয়ে ভাগ করলে কি হয়, 2টা শূন্য আছে, 2 ঘর আগে দশমিক চলে আসলো। তারপরে আমরা জানি বিএমআই এর সূত্র কি, উপরে ওজন, নিচে উচ্চতার বর্গ, বর্গ কিন্তু এটা ভুল করা যাবে না, এই যে উচ্চতার বর্গ। এরপরে ওজন বসাইলাম, উচ্চতার বর্গ করলাম, বের হয়ে গেল উত্তরটা, এতটুকু অর্ধেক অঙ্ক শেষ। এরপরে আবার কি বলছে উদ্দীপকে, যে এবং মানে পরের পার্টটুকু কি, পরের পার্টটুকু সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই এর গড় মান। তাহলে আদর্শ বিএমআই এর রেঞ্জটা, ওইটার গড় আমরা কিভাবে নির্ণয় করব, সর্বনিম্ন সংখ্যা ভাগ সর্বোচ্চ সংখ্যা ডিভাইডেড বাই 2, গড় মানটা পাইলাম। এখন ওই যে গড় মান 21.7 পাইছি না, ওই 21.7টাকে আমাদের কি করা লাগবে, এই বিএমআই এর ভিতরে আসা লাগবে। আমাদের বিএমআইটা যদি 21.7 হইতো, তাহলে আমরা কি মানে আমাদের বলতে রায়হানের, সেক্ষেত্রে আমরা কি বুঝতাম, যে হ্যাঁ ও পারফেক্ট সুস্বাস্থ্যের আদর্শ মানের ভিতর আছে। এখন এই বিএমআইটাকে ধরে আমরা এখন ওজন নির্ণয় করব। সূত্রটা বসাইলাম, বিএমআই সমান ওজন বাই উচ্চতা। ওজনটা এপাশে রেখে দিলে উচ্চতা কি হবে, বিএমআই এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে বিএমআই গুণন উচ্চতার বর্গ। এরপরে বিএমআই বসাবো এইটা, কারণ আমাদের এইখানের উচ্চতাটা লাগবে, মানে এতটুকু বিএমআই পাওয়ার জন্য কতটুকু উচ্চতা লাগতেছে। তাহলে 21.7-এর সাথে আমরা 1.55 এটার বর্গ গুণ করার পরে কি হইলো, যতটুকু উত্তর বের হইলো 52 কেজি, এটা ওজন বের হয়েছে। এই ওজনটা কিসের ওজন, যদি ও আদর্শ বিএমআই এর ভিতরে যাইতে চায়, তাহলে ওর ওজন 52 কেজি হওয়া উচিত। যদি সে আদর্শ বিএমআই এর ভিতর যাইতে চায়, তাহলে তার ওজন 52.134 কেজি হওয়া উচিত। কিন্তু তার ওজন কত,
ওজন তো এত কম না, ওজন হচ্ছে অনেক বেশি, ও হচ্ছে অনেক বেশি স্থূল ছিল, ওই যে স্থূলতার দ্বিতীয় ধাপে ছিল। তাহলে 85 কেজি থেকে আমরা, ওর অলরেডি আছে 85 কেজি, ওর হওয়া উচিত 52 কেজি, তাহলে বিয়োগ দিয়ে দিলে কত পাচ্ছি 32। এই 32 কেজি ওজন যদি সে কমাইতে পারে তাহলে সে এই আদর্শ মানের ভিতর আসতে পারবে, বিএমআই এর আদর্শ মান। তাহলে এই জায়গাটায় আমাদের প্রশ্নে যা চাইছে অতটুকু আমরা দিতে পারলাম। সহজ ম্যাথ, কিন্তু একটু মানে খেয়াল রেখে স্কোয়ারগুলা এবং রেঞ্জটা ঠিক করে মাথায় রেখে ম্যাথটা করতে পারলে কিন্তু ম্যাথে কিন্তু ছাকা নাম্বার কাটার কোনো স্কোপ নাই। সেক্ষেত্রে আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।